শুরু হয়ে গেছে। ঠিক আছে, আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় ক্লাস না, দ্বিতীয় অধ্যায় 2 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা সারণী নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ে 2 নম্বর ক্লাস। আমি তোমাদের পুরনো গ্রুপে লিঙ্ক পাঠাচ্ছি। জন তো লিঙ্ক পাঠানো সম্ভব না, তোমরা একটু পুরনো গ্রুপে ঢুকে দেখবে, ওখানে লিঙ্কটা আছে, ওটাতে ক্লিক করে যুক্ত হয়ে নেবে। সবার মেসেঞ্জারে লিঙ্ক পাঠাতে গেলে তো অনেক সময় লাগবে, তাই যারা দ্বিতীয় অধ্যায়ের গ্রুপে আসো ওখানে লিঙ্কটা আছে, ওখানে জাস্ট ক্লিক করে যুক্ত হয়ে নেবে, আর বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা আজকে নোট থেকে পড়া শুরু করব, তৃতীয় অধ্যায় প্রথম অংশ। দেখো, আর যারা নোট পাওনি ওরা অবশ্যই এসে নোটটা নিয়ে যাবে। যারা এখনও নোট সংগ্রহ করো নাই নোট এসে নিয়ে যাবে। তবে নোট নিতে আসবে যে একটু ঘন্টা ধরে, মানে 3টা 4টা 5টা ক্লাসের মাঝখানে আসলে সবারই বিরক্তির কারণ হয়, তাই একটু ওই 3টা 4টা 5টা এই ধরনের। আর শনি সোমবারের দিকে আসার চেষ্টা করবে, কারণ রবি মঙ্গল বৃহস্পতি আমার অনলাইন ক্লাস থাকে, সেই জন্য অনলাইন ক্লাস ফেলে যেতে পারি না। শনি সোমবার কোনো অনলাইন ক্লাস থাকে না, তাই শনি সোমবার নিতে আসবে কোনো সময় নোট নিতে আসলে। আমি সবসময় 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি। আচ্ছা দেখো, তৃতীয় অধ্যায়ে 2 নম্বর ক্লাস। 1 নম্বরে আছে পর্যায় সারণী কাকে বলে। এটা তো গত ক্লাসে আলোচনা করছি যে পর্যায় সারণীতে কী করছে, একই ধর্মবিষ্ট মৌলগুলোকে একই শ্রেণীভুক্ত করে এ পর্যন্ত আবিষ্কৃত সব মৌলকে জায়গা দিয়ে যে সারণী তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে। আর রুশ বিজ্ঞানী মেন্ডেলিভের কথা নিশ্চয় মনে আছে, সে হতভাগা দুর্ভাগা যে নোবেল প্রাইজটা পেল না এত কষ্ট করার পরও, অথচ তার অবদান কিন্তু আমরা ভুলবো না, অনেক অবদান। তবে এখানে যে কয়টি পর্যায়, কোন পর্যায়ে কয়টা মৌল, এগুলো বিস্তারিত আসবে আগামীকালের ক্লাসে, যখন আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় শিখাবো। তারপর 2 নম্বরে আছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভ 1869 সালে যখন এই সূত্রটা দেন তখন কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়নি। তখন যেহেতু আর পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার হয়নি, সেজন্য পারমাণবিক ভর আবিষ্কার হয়েছে। বসো না, এখন আমি যেতে পারবো না, কারণ আমি ক্লাসে আছি। শনি সোমবার থেকে আসবো। এই 1869 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ একটা সূত্র প্রণয়ন করেন, যার নীতিতে সে এই মৌলগুলো সাজান, সেটাকে বলা হয় মেন্ডেলিভের পর্যায় সূত্র। যদি এগুলি জ্ঞানমূলক প্রশ্নে আসে 1 নম্বরের জন্য, যদি কখনো বলে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লিখো, তুমি কি লিখবে? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম এদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু মেন্ডেলিভের না বলে যদি বলে যে আধুনিক পর্যায় সূত্র, তখন পারমাণবিক ভরের জায়গায় লিখতে হবে কি পারমাণবিক সংখ্যা। তাই দেখবে যেটা আসে সেটা লিখবে। এটা 1913 সালে মোসলে, কোথায় 1869, এর প্রায় আরও কত 150 বছর পরে 1913 সালে এই মোসলে সূত্রটা পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। তবে মেন্ডেলিভের আগেও আরেকজনের অবদান আছে, তার নাম শুনেছো নাকি তোমরা ক্লাস 9-10-এ 3 নম্বরে? নিউল্যান্ডের অষ্টক সূত্র। সূর্য, যদি ক্লাস 9-10-এ কেমিস্ট্রি বই পড়ে থাকো নিশ্চয়ই শোনার কথা, পড়ছিলেন তো? আচ্ছা যাক, নিউল্যান্ডের অষ্টক সূত্র আছে না? যদি পড়ে থাকো তাহলে শুনবে, আর কি না বললে তো শুনবে না। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি? আমরা হয়তো চিন্তা করতেছি মেন্ডেলিভ সাজাইছে, কিন্তু তারও 5 বছর আগে। আরও মেন্ডেলিভ তো 1869, নিউল্যান্ডারটা হচ্ছে 1864 সালে। এটা হচ্ছে 1864 সালে। উনি মনে হয় গান পছন্দ করতেন ভালো, তাই উনি সারে গামা সূত্রটা ওনার মাথায় আসে। সারে গামা পা ধা নি সা। এই যে দেখো, সে দেখলো যে
সঙ্গীতের প্রথম সুরটা আবার ফিরে আসে অষ্টম সুরে গিয়ে। এই যে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 অষ্টম সুরে গিয়ে একই সুরের আবির্ভাব ঘটে। সে এটা কাজে লাগাইছে। সে কি করলো, এভাবে কয়েকটা মৌলকে সাজিয়ে পেলেন এই সঙ্গীতের সূত্রের সাথে মিল রেখে। কীভাবে দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দ্বিতীয় অষ্টক, যেহেতু 8টা করে মৌল নিয়েছেন বা 8টা পর সমধর্মী মৌলের আবির্ভাব হয়, সেজন্য এটাকে অষ্টক সূত্র বলে। ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এখানে কারা বাদ গেছে? নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদ গেছে। তখনও নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, সে কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদ গেছে। এটাকে অষ্টক সূত্র কেন বলে? যে কোনো মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলে একই ধর্ম বিশিষ্ট মৌলের আবির্ভাব ঘটে। এই যে এখান থেকে আমি শুরু করি 1 2 3 4 5 6 7 8, এই 8 নম্বরে গিয়ে একই ধর্ম বিশিষ্ট মৌলের আবির্ভাব হবে, সেজন্য এটার নাম হচ্ছে অষ্টক সূত্র, মানে অষ্টম মৌলে। যেমন কার্বন থেকে শুরু করি 1 2 3 4 5 6 7 8, পরবর্তী অষ্টম মৌলে একই ধর্ম বিশিষ্ট মৌলের আবির্ভাব হবে, সেই জন্য এটাকে অষ্টক সূত্র বলা হচ্ছে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পর আর 8টা পরে তো মিলে না, তখন এটা বাতিল হয়ে গেল, এটা আর অগ্রসর হয়নি, উনি হতাশ হলেন। তবে তার এই আবিষ্কারের জন্য তাকে ডেবি মেডেলে, তখনকার সময়ে খুবই সম্মানিত পুরস্কার বিজ্ঞানীদের জন্য, ডেবি মেডেলে তাকে ভূষিত করা হয়েছে। এটাও এখানে আছে, দেখবে এই 3 নম্বর প্রশ্নে আছে। এই নিউল্যান্ডে অষ্টক সূত্র। তখন কিন্তু পারমাণবিক সংখ্যা ছিল না, পারমাণবিক বর অনুসারে মূলত মৌলগুলোকে সাজিয়ে গেছেন। তাই মাঝখানে যে হিলিয়াম নিয়ন আছে এটা বোঝার সুযোগ নেই, যেহেতু সংখ্যা ছিল না, যার বর যত বর ক্রম অনুসারে সাজিয়ে গেছেন। দেখ, এই গেল নিউল্যান্ডের অষ্টক সূত্র, যার জন্য তাকে ডেবি মেডেলে ভূষিত করা হয়। এরপর 4 নম্বরে চলে যাই আমরা। তবে নিউল্যান্ডের সূত্র থেকে কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটে এখানের মধ্যে। এই যে লিথিয়ামের নিচে সোডিয়াম এখনও আছে, কিন্তু বর্তমান সারণীতে আছে, এগুলি কিন্তু নিচে আছে। অক্সিজেন নিচে সালফার আছে, সালফার আছে না? আছে, কিন্তু নাই এটা। হাইড্রোজেন নিচে কিন্তু ক্লোরিন নাই। তবে এই হাইড্রোজেনের অবস্থান নিয়ে কিন্তু আসলে একটা বিভ্রান্তি বা প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নটা তোমরা শুনছো কিনা জানি না, যে হাইড্রোজেনকে গ্রুপ 1ও রাখা যায়, গ্রুপ 17ও রাখা যায়। দুইটার পক্ষে কিন্তু যুক্তি আছে। অর্থাৎ 17 মানে বর্তমানে এটা 16, এটা 17। 17তে কি আছে? হ্যালোজেন আছে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর গ্রুপ এরা তো গ্রুপ 1-এ আছে, এটা তো ওইদিকে চলে গেছে। এখন দুইটার পক্ষে কিন্তু যুক্তি আছে। অর্থাৎ হাইড্রোজেনকে নাকি 1ও রাখা যায়, এই 17ও রাখা যায়। যদিও বা এটা আমাদের পুরনো সিলেবাসে ছিল, কিন্তু নতুন সিলেবাসে যদি এসে যায় কিছু করার নাই, তা আমরা একটু জেনে রাখি কারণটা। আমাদেরকে একবার এই যে অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান, আমাদেরকে একবার আমাদের ইনঅর্গানিক টিচার, ইনঅর্গানিকের একজন টিচার ভার্সিটিতে, উনি একটা কাজ দিল। বললো যে তোমরা ভার্সিটির লাইব্রেরিতে যাও, ওখানে গিয়ে দেখো কয়টা বইতে রাইটাররা হাইড্রোজেনকে 1-এতে রাখছে আর কয়টা বইতে 7-এ। তখন কিন্তু 17 পড়ি নেই, আমরা গ্রুপ 17 পড়ি নেই, আমরা পড়ছি গ্রুপ 7। এটা তোমরা আগামী ক্লাসে জানবে যে কোনটা 7 কোনটা 17 হয়ে গেল, কিভাবে 7 কিভাবে 17 হয়ে গেল। আমাদের সময় বলো যে কোনটা গ্রুপ 1 কোনটা গ্রুপ 7-এ, মানে 7-এ মানে হ্যালোজেনগুলোর কথা বলছে। অবস্থিত তোমরা দেখে আসো। তা আমাদের কাছে বিষয়টা একটু কটকা লাগছে, কি ব্যাপার, হাইড্রোজেন কি 2 জায়গায় থাকে নাকি? থাকলে তো এক জায়গায় থাকবে, হয় 1-এ থাকবে না হয় 7-এ থাকবে। তো উনি যখন বললো, আমরাও গেলাম, আমরা তো গিয়ে অবাক। প্রায় 42টার মতো বই, ওখানে তো অনেক বই, কেমিস্ট্রির প্রচুর বই। লাইব্রেরিতে গেলে তোমরা ভার্সিটির লাইব্রেরি যদি কখনো ঢুকো দেখবে বিদেশি রাইটারের অগণিত বই, যে কোনো দেশের তুমি বই পাবে। তো ওখানে আমরা দেখলাম যে এই 1-এ গ্রুপ 1-এতে রাখছে 30 জন রাইটার, গ্রুপ 1-এর পক্ষে যুক্তিসমূহ। তারপর গ্রুপ, তখনকার সময় কিন্তু গ্রুপ 7 ছিল, আমি এখন 17 লিখতেছি। গ্রুপ 17 এর পক্ষে যুক্তিসমূহ।
যুক্তিসমূহ। গ্রুপ ওয়ানেতে কারা আছে? গ্রুপ ওয়ানেতে থাকে তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা। আর গ্রুপ 17-এ কারা থাকে? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা। এখন দুইটার পক্ষে যুক্তি দেখো। গ্রুপ ওয়ানের পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস দেখা গেছে যে তোমার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যেমন 1s1, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 2s1, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 3s1, পটাশিয়াম হচ্ছে কি 4s1, অর্থাৎ এদের সবারই s1। তো s1গুলো তো অবশ্যই 1 গ্রুপে থাকবে। তো এটা দেখে যে কেউ বলতে পারে হ্যাঁ তাহলে তো ঠিক আছে 1-এ। তাও আরও আছে, এটা কিন্তু তড়িৎ ধনাত্মক মূল, ইলেকট্রোপজিটিভ। অধাতুগুলো তো সাধারণত ইলেকট্রোনেগেটিভ হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা তো ইলেকট্রোনেগেটিভ। এরা সাধারণত ইলেকট্রন ত্যাগ প্রবণ, গ্রহণ প্রবণ। এরা ইলেকট্রন গ্রহণ করে, আর এটা কিন্তু ইলেকট্রন দান করে, তড়িৎ ধনাত্মক। এটা তড়িৎ ধনাত্মক। এই দুইটা সবচেয়ে জোরালো যুক্তি। এরপরও আরও অনেকগুলো আছে, এতগুলো শেখার দরকার নেই। এটা একটা বিজারক, এদের মতো এটা একটা বিজারক, কারণ ইলেকট্রন দান করে, তড়িৎ ধনাত্মক। সেজন্য গ্রুপ ওয়ানের পক্ষে যথেষ্ট যুক্তি আছে। কিন্তু এটার পক্ষে যে যুক্তি নেই তাই না, এটার পক্ষে যুক্তি আছে। এটার পক্ষে শক্তিশালী যুক্তি হচ্ছে এটা তো অধাতু, এরা তো ধাতু। ও কেন কেন বসবে, ও অধাতুর জায়গায় যাবে। এরা অধাতু, এটাও কি অধাতু। এবং আরও একটা জোরালো যুক্তি, সেটা হচ্ছে দ্বিপরমাণু। খেয়াল করছো তোমরা? আমরা জানি যে এরা সবাই কি দ্বিপরমাণু। হ্যালোজেনে যারা আছে, হাইড্রোজেনও দ্বিপরমাণু, কিন্তু এরা তো কেউ দ্বিপরমাণু না। এই দুইটা যুক্তি শুনলে তখন আসলেই তো হাইড্রোজেনকে তাহলে 17-তে নিয়ে যায়, ঠিক না? তারপর আরও একটা যুক্তি হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটা ইলেকট্রন কম থাকে। নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটি ইলেকট্রন কম থাকে, একটি ইলেকট্রন কম থাকে। তো নিষ্ক্রিয় গ্যাস থেকে যদি একটি ইলেকট্রন কম থাকে তাহলে ঠিক নিষ্ক্রিয় গ্যাসের আগে থাকবে, হিলিয়ামের আগে থাকবে। সেই এই যেমন নিয়নের আগে আছে, এই যেমন আর্গনের আগে আছে, তাহলে এই হিলিয়ামের আগে থাকবে না? তো হিলিয়ামের আগে তো 17। তাই এখানেও 3টা জোরালো যুক্তি আছে, এখানেও অনেকগুলো জোরালো যুক্তি আছে। যাক, এগুলো যদি মনে রাখতে পারো ভালো, যদি কখনো আসে তবে একটা কৌতূহল থেকে যায় যে হ্যাঁ আসলে। তাই হাইড্রোজেনের অবস্থানটা এখনও অমীমাংসিত। তবে ইলেকট্রন বিন্যাসে যেহেতু পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই ইলেকট্রন বিন্যাসের আলোকে যদি আমরা হিসাব করি 1-এ রাখার পক্ষে যুক্তি বেশি, যুক্তিটা বেশি জোরালো। বুঝা গেছে তো? যাক, এই গেল হাইড্রোজেনের অবস্থা। এরপরে চলে যাচ্ছে আমরা 4 নম্বর প্রশ্ন, যেটা গত ক্লাসে আমি অবশ্য তোমাদের সারণী থেকে দেখিয়ে দিয়েছি কোন ব্লকের মৌলগুলো কোন দিকে অবস্থান করে। 4 নম্বরে যাও, ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলের শ্রেণীবিন্যাস। ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলের শ্রেণীবিন্যাস। মৌলের শ্রেণীবিন্যাস, ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলের শ্রেণীবিন্যাস। ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলগুলোকে 4টা ভাগে ভাগ করছে। প্রথম হচ্ছে এস ব্লক। কাকে বলে? সংখ্যাগুলো তো যে কেউ পারবে। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায়। কি সবাই পারি তো? এস অরবিটালে যায়, নিঃসন্দেহে সেটা এস ব্লক মৌল। যেমন এস ব্লকের প্রথম সদস্য হচ্ছে কি হাইড্রোজেন, তারপর ম্যাগনেসিয়াম, এরা হচ্ছে তোমার এস ব্লক মৌল। কারণ এদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে ওদের লাস্ট ইলেকট্রন কোথায় যাচ্ছে? এস অরবিটালে যাচ্ছে। ওরা কোথায় অবস্থান করে দেখো, গ্রুপ 1, 2 এবং ওইদিকে আছে কে? হিলিয়াম। কয়টা মৌল? 14টা মৌল আছে। এগুলো কালকে দেখাচ্ছি কিন্তু আমরা। তারপর আসো ফি ব্লক মৌল। ফি ব্লক হচ্ছে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ফ্রি অরবিটালে যায়। যেহেতু এগুলোর সংজ্ঞা তোমার আছে, নোটে আছে, 4 নম্বরে আছে, সেজন্য লিখে দিচ্ছি না। তা আমরা খুব দ্রুত যাচ্ছি। গ্রুপ, এটাও আমি গত ক্লাসে বলছি, 13 থেকে কত 18 হিলিয়াম বাদে কয়টা হবে মৌল? 36টা। এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। 36টা।
34টি কীভাবে হয়? F1 থেকে F6 6টা মোল। আবার প্রথম পর্যায়ে কিন্তু কোনো ফি ব্লকের মোল নাই। প্রথম পর্যায়ে তো শুধু হাইড্রোজেন আর হিলিয়াম, আর কেউ নাই, হাইড্রোজেন হিলিয়াম। দ্বিতীয় পর্যায় থেকে শুরু করে সপ্তম পর্যায় কয়টা পর্যায়? 6টা। 2 থেকে 7 মানে 6টা, এদিকে 6টা এদিকে 6টা, 6 6 কত? 36টা। বোঝা গেছে? একদম সহজ হিসাব, 36টা। আচ্ছা, তারপর আসো গ। আচ্ছা, ফি ব্লকের প্রথম সদস্যের ইলেকট্রন বিন্যাসটা একটু না দেখালে হয় না। ফি ব্লকের প্রথম সদস্যের বলো কে? বোরন। 1s2 2s2 2f1, এই যে লাস্ট ইলেকট্রন পিতে গেছে। এবং নিষ্ক্রিয় গ্যাস সবগুলোই কিন্তু ফি ব্লক মোড। নিষ্ক্রিয় গ্যাস যত আছে নিষ্ক্রিয় গ্যাস, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, স্যালকোজেন, বর এলো গেল, ইন্ডিয়া থাইল্যান্ড, গ্রুপ 13, 14, 13, 14, 15, 16, এগুলো সবগুলো হচ্ছে কি তোমার ফি ব্লক মোড। এবার এসো গ নাম্বার, ডি ব্লক মোড, ডেঞ্জার ব্লক। ডি ব্লককে ডেঞ্জার ব্লক বলে। এই ডি ব্লক নিয়ে কিন্তু তোমাদের বেশি টেনশন হবে, দেখবে ডি ব্লক নিয়ে বেশি প্রশ্ন হয়। এসআর ফি ব্লকে কোনো ঝামেলা নাই, নির্বাচন। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন, দেখো কোথায় যায়? n-1d। এরকম কেন? n-1 কেন? n-1d অরবিটালে যায়, n-1d অরবিটালে যায়। এই দেখো, ডি অরবিটাল বললে ঠিক আছে, চলবে। ডি অরবিটাল বললেও কিন্তু কেউ ভুল ধরবে না। এটা এস অরবিটালে গেলে এস ব্লক, পি অরবিটালে গেলে পি ব্লক, ডি অরবিটালে গেলে কি? ডি ব্লক। কিন্তু n-1 বলা হচ্ছে কেন? এখানে n-1 কতটা কেন আসলো? আচ্ছা, সেটা আমিও এখনো বুঝতেছি না। আমি একটা ডি ব্লক মোল দিয়ে দেখি। ডি ব্লকের প্রথম সদস্যের নাম বলো। অবজেক্টিভও আসে, বাইবাতে জিজ্ঞেস করে গেছে। স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লকের প্রথম সদস্য। দেখি এই ইলেকট্রন বিন্যাসটা একটু লিখে দেখি। এই ইলেকট্রন প্রথমে কাকে দেবো? 3D না 4s? আবহাওয়া নীতি অনুসারে প্রথমে 4s। ইলেকট্রন বিন্যাসে অবশ্যই দক্ষ হতে হবে 20, তারপর কত? 21। তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় দিছি? ডিতে। ডিটা কি সর্বশেষ সেল? 3Dটা 3Dটা সর্বশেষ সেলের আগের সেল, সেজন্য এটাকে n-1d। এখানে n হচ্ছে এটা, n মানে হচ্ছে সর্বশেষ সেল, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। n এর মান 4, কিন্তু d এর মান হচ্ছে কত? 3 মানে n-1, সেই জন্যই n-1 বলছে, অর্থাৎ সর্বশেষ সেলের আগের সেল। কিন্তু এগুলো দেখো, এটা তো সর্বশেষ সেল ছিল, এস ব্লক, এটা তো সর্বশেষ সেল ছিল, তাই এখানে কোনো n-1 লেখা হয়নি। তবে এখানে কেউ চাইলে ns লিখতে পারে, কোনো অসুবিধা নেই। আবার না লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা বাইরের সেল। এখানেও ফিতেও এই সমস্যাটা হয়নি, এটা সর্বশেষ সেল ছিল, এটাও সর্বশেষ সেল। সর্বশেষ সেলে সর্বশেষ ইলেকট্রন গেছে, তাই শুধু ফি বললেও চলে। কিন্তু এটা সর্বশেষ সেল না, সর্বশেষ সেলের আগের সেল, সেই জন্য এটাকে n-1 দেওয়া হবে। n দিয়ে সর্বশেষ সেল বোঝায়, n-1 দিয়ে সর্বশেষ সেলের আগের সেল বোঝানো হচ্ছে। তবে কেউ ডি অরবিটালে গেলে বললে আসলে কেটে দিতে পারবে না, কিন্তু n-1 লিখলে বোঝা যায় তুমি বিষয়টা বুঝছো, এই ডি যে সর্বশেষ সেলে যায় না সেটা বুঝছো। এই গেল এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। আর ডি ব্লকের কয়টা মোল দেখি মনে আছে কিনা? 41টা। ডি ব্লকগুলো হচ্ছে তোমার গ্রুপ 3 to 12, তবে সেখানের মধ্যে ল্যান্থানাম, অ্যাক্টিনাম, তোরিয়ামও আছে, কিন্তু তোরিয়াম সহ মোট 41টি, মোট 41টি মোল। এটা মুখস্থ রাখবে, অবজেক্টিভে আসে যে ডি ব্লক মোল কয়টি? 41টি। হ্যাঁ, যাক, ডি ব্লকে তো এটা অবজেক্টিভে আসে কোন মোলটি, বা একটা মোল দেওয়া আছে কোনটি ডি ব্লক মোল, কোনটি ফি ব্লক মোল, এটা তো তুমি ইলেকট্রন বিন্যাস থেকে বের করতে পারবে। এবার আসো এফ ব্লক মোল। তবে এফ ব্লক সাধারণত পরীক্ষায় আসে না, খুব রেয়ার, সেজন্য এফ ব্লকের মোলের নামও হয়েছে রেয়ার আর্থ এলিমেন্ট, বিরল মৃত্তিকা মোল। মানে এগুলো পরীক্ষা তেমন একটা আসে না, তাই এটা নিয়ে অযথা টেনশন করিও না। এটার সংজ্ঞাটা হবে এরকম, যেসব মোলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন n-2 অ্যাপ অরবিটালে যায়। এটা n-2 কেন? অ্যাপ অরবিটালে যায়। এই দেখো, এটা লিখছিলাম n-1, এটা n-2 হলো কেন?
এখন লিখবে না এ ব্লকের একটা মোল কে হতে পারে দেখি, আমরা অনুমান করছি যে ল্যান্থানাম হতে পারে কিন্তু নিশ্চিত না। দেখি ল্যান্থানাম ইলেকট্রন বিন্যাসটা লিখি একটু। 1s2 2s2 2p6 3s2 3p6 3d-তে না গিয়ে ইলেকট্রন কোথায় যায় আগে 4s। প্রথম 20টা আমরা দিয়ে দেবো। যারা দ্বিতীয় অধ্যায়ের একদম প্রথম দিকের গ্রুপে ছিলে না তারা কিন্তু এই সূত্রটা জানো না। আমি এখন একটা সূত্র লিখে দিচ্ছি, সেটার নাম হচ্ছে ডিপিএস সিস্টেম। যারা ছিল না তারা একটু যুক্ত হয়ে নেবে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ের প্রথম গ্রুপে যারা ছিল না তারা যুক্ত হয়ে নেবে। ওখানে একটা নির্দিষ্ট ফি দিয়ে যুক্ত হতে হবে। আবার যারা নতুন স্টুডেন্ট আর কি, পুরোনোরা তো যখন তখন যুক্ত হতে পারবে। আচ্ছা, এবার দেখো এরপরে একটা ডিপিএস চালু করি, মনে আছে তো ডিপিএস এর কথা? দুইটা ডিপিএস, এরপর যদি আরো ইলেকট্রন থাকে এফডিপিএস, মনে আছে? ডিপিএস ডিপিএস এফডিপিএস। আমরা জানি 1d নাই 2d নাই 3d আছে, কারণ 1d 2d কোনো অস্তিত্ব নাই, 3d আছে। তাই এটা 3 4 5 d10 p6 s2 38 নম্বর বলে একটা বিন্যাস শেষ। এটা 3 দিয়ে, এটা শুরু হবে কত দিয়ে? 4 5 6 কত 56 নাম্বার, আরেকটা মাত্র ইলেকট্রন 4 5 6। কিন্তু এগুলো তো লাগতেছে না, না শেষ, 4 অ্যাপে গেলেই তো শেষ। তাহলে তো এটা ব্লক মোল হওয়া আছে। কিন্তু আমরা দেখছি যে এখানে একটা ঘটনা ঘটে যায়। কি ঘটনা? এটা 4 অ্যাপে না গিয়ে কোথায় চলে যায়? 5d-তে, এখান থেকে এখানে চলে যায়। মনে আছে এটার নাম কি? হ্যাঁ, মানে এই ঘটনাটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রসওভার। ল্যান্থানামে কিন্তু ক্রসওভার ঘটে। তাহলে ল্যান্থানাম হওয়ার কথা ছিল ব্লক মোল, কিন্তু হয়ে গেছে কি ডি ব্লক। কারণ ওই একটা ইলেকট্রনের জন্য ওই অ্যাপ অরবিটাল ব্যবহার হয় না নিউক্লিয়াসের সংকোচনশীলতা নীতির কারণে। এই নিউক্লিয়াসের সংকোচনশীলতা নীতিটা হ্রাস করার জন্য তোমার এই অ্যাপে না গিয়ে ডিতে চলে যায়। এটা একটা ব্যতিক্রম, আবহাওয়া নীতির ব্যতিক্রম। এটা আবহাওয়া নীতি অনুসারে কিন্তু 4 অ্যাপে যাওয়া উচিত ছিল, কারণ 4 অ্যাপের শক্তি কম। 4 + 3 7 5 + 2 7। তবে শক্তি কম হলেও দুজনের শক্তি কিন্তু প্রায় কাছাকাছি আছে, তাই যেতে পারে, অসুবিধা হয় না। হয়তো এটা 4 এর মান কম বলে কম, কিন্তু দুজনের শক্তি প্রায় কাছাকাছি। তাই এই একটা মাত্র ইলেকট্রনের জন্য এত বড় অরবিটাল ব্যবহার না হয়ে কোথায় চলে যায়? 5d-তে। সেজন্য ল্যান্থানাম অ্যাপ ব্লকের প্রথম সদস্য নয়, হওয়ার কথা ছিল কিন্তু। তাহলে প্রথম সদস্য হয়ে যায় কি? সিরিয়াম 58 হচ্ছে অ্যাপ ব্লকের প্রথম সদস্য। দেখো আমি তার ইলেকট্রন বিন্যাসটা লিখি। প্রথম 20টা কিন্তু দিয়ে দেবো, তারপর ডিপিএস চালু করব। প্রথমটা হবে 3 4 5, এখানে 38টা গেল। তারপর আবার ডিপিএস চালু 4 5 6, এখানে 56টা। এরপর আর বাকি আছে দুইটা মাত্র। দুইটা হলে কিন্তু 4 অ্যাপে যাবে, একটা হলে যায় না, কারণ দুইটা মানে তো অনেক ইলেকট্রন আছে মোটামুটি। এরকম হলে তো আবার 3টা হলেও চলে যাবে, ঠিক না? শুধু একটা হলে যায় না, একটার জন্য যায় না, 2টা হলে যায়। তাহলে এটা লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? অ্যাপে গেছে। লাস্ট ইলেকট্রন কিন্তু অ্যাপে গেছে। কিন্তু অ্যাপটা কি সর্বশেষ সেল? এই 4 অ্যাপ সর্বশেষ সেল কোন সেল? 6s। কোথায় 6 কোথায় 4? ডিফারেন্স কত? n-2 মানে 6 - 2 সমান কত? 4। বুঝছো তো কেন n-2 লিখছে? কারণ ওই সর্বশেষ অরবিটাল যেখানে আছে সেটা তো সর্বশেষ সেলে 2 ঘর আগে, তাই অ্যাপের ক্ষেত্রে কি লিখে? n-2 লিখে। আর ডির ক্ষেত্রে লিখে কি? n-1। যাক, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এভাবে লিখলাম যে n-2। এখানে সাজিয়ে লিখতে পারো, আসলে এগুলো অবজেক্টিভে আসে, এভাবে লাগে না, উদাহরণ লাগে না। আর সাজিয়ে লিখলে তুমি কীভাবে লিখবে? প্রথম সেল, দ্বিতীয় সেল, তৃতীয় সেল, এভাবে ফিল আপ করে লিখতে হবে। এবার চতুর্থ সেল ফিল আপ করবে। 4 অ্যাপে কিন্তু 2টা ইলেকট্রন। তা পঞ্চম সেল ফিল আপ করবে, তারপর ষষ্ঠ সেলে যাবে। এই তাহলে এই যে এটাই লাস্ট ইলেকট্রন, এটা n-2 অ্যাপ ব্লক মোল কয়টা? এরা কোথায় থাকে? গ্রুপ 3। গ্রুপ 3 সবাই না, গ্রুপ 3 ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট, এদের তো সারণের ভিতর জায়গা হচ্ছে, সেজন্য আলাদাভাবে দিছে।
এই যারা প্রথম ক্লাস করে নাই কিন্তু তারা এটা আবার বুঝবে না, তাই অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজের কয়টি মৌল? 30টি মৌলের মধ্যে, হ্যাঁ, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজে 15-30টা মৌল আছে। 30টা মৌলের মধ্যে ল্যান্থানাম, অ্যাক্টিনাম, তোরিয়াম বাদে এই তিনজনের মধ্যে ক্রসওভার হয়, নাহলে ওরাও কিন্তু অ্যাব্লক হতো। এই তিন বাদে অবশিষ্ট 27টি মৌল, এই 30টি মৌলের মধ্যে অবশিষ্ট 27টি মৌল। চিনতে পারছো তো? এদের ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, অ্যাক্টিনাম থেকে লরেন্সিয়াম, এদের মধ্যে এই 30টা মৌলের মধ্যে এই 3টা বাদে বাকি 27টা মৌল হচ্ছে গ্রুপ 3 কি অ্যাব্লক মৌল। তাহলে অ্যাব্লক মৌল 27টা। তোমার নোটও লেখা আছে, দেখো এস পি ডি এম কয়টা, টোটাল 158। ঠিক আছে, এদের নোটের মধ্যেও সুন্দরভাবে আছে। এস হচ্ছে 14, পি হচ্ছে 36, ডি হচ্ছে 41, এফ হচ্ছে কত 27, টোটাল হচ্ছে 158। এটা কালকেও লিখেছিলাম মনে হয়। এবার আসো 5 নম্বর প্রশ্ন। ব্লক শেষ, 4টা ব্লক। 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 5 নম্বর প্রশ্নে একটা মহা গুরুত্বপূর্ণ শব্দ আছে, যেটা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতা সব জায়গায় ব্যবহার হয়। সেটা হচ্ছে অবস্থান্তর মৌল, ট্রানজিশন এলিমেন্ট। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল, ট্রানজিশন এলিমেন্ট। এই দেখো এটার সংজ্ঞা কিন্তু আসে, আমরা জানি আসবে, কিন্তু ভালো করে শিখে যায় না। এই দেখো এটার সংজ্ঞাটা কিন্তু বলতে হবে। যে সব ডি ব্লক মৌলের, যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে, সুস্থিত আয়নে ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। এই দেখো আংশিক পূর্ণ থাকে, ইলেকট্রন দ্বারা কতটা না লিখলে আংশিক পূর্ণ বলতে D1 টু কত 9, ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল আংশিক পূর্ণ। এই দেখো ডি অরবিটাল ডিতে যদি 10টা থাকে এটাকে আমরা বলি কি পরিপূর্ণ, ডিতে যদি 5টা থাকে কি বলি অর্ধপূর্ণ। কিন্তু সাবধান, এখানে অর্ধপূর্ণ শব্দটা ব্যবহার হবে না অবস্থান্তরে। অর্ধপূর্ণ বলে কোনো শব্দ নেই। অর্ধপূর্ণ শব্দটা ব্যবহার হয় স্থিতিশীলতায়, স্টাবিলিটিতে। এখানে এই 3টা শব্দ ব্যবহার হবে, একটা পরিপূর্ণ, একটা আংশিক পূর্ণ, আর একটা কি খালি, ফাইন। D0 হলো খালি। এই অবস্থান্তর হবে শুধুমাত্র এক্ষেত্রে অবস্থান্তর হবে, অন্য ক্ষেত্রে কিন্তু অবস্থান্তর হবে না। এ খেয়াল করে, কিন্তু অবস্থান্তর কিন্তু সবসময় হচ্ছে না, একমাত্র এই 2টা ক্ষেত্রেই অবস্থান্তর হবে, আর সব ক্ষেত্রে কিন্তু অবস্থান্তর হবে না। হ্যাঁ, খেয়াল রাখবে। আর সব ক্ষেত্রে কিন্তু এটা অবস্থান্তর হচ্ছে না। এই যে খালি হলে কিন্তু অবস্থান্তর হবে না, অবস্থান্তর হবে শুধুমাত্র কি আংশিক পূর্ণ থাকতে হবে। কোথায়? সুস্থিত আয়নে। এখানে 3টা শব্দ। প্রথম শর্ত ডি ব্লক হতে হবে, দ্বিতীয় শর্ত একটা সুস্থিত আয়ন থাকতে হবে, তৃতীয় শর্ত সেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে, ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকতে হবে। এই 3টা শর্ত দ্বারা মানবে তারা। আর পরিপূর্ণ কারা? অর্ধপূর্ণ তো আমার লাগবে না, অর্ধপূর্ণটা বাদ দেবে, অর্ধপূর্ণ লেখার দরকার নেই। আংশিক পূর্ণ আর খালি, এই 3টা। হ্যাঁ, এখন সেটাই আমরা আলোচনা করবো যে সুস্থিত আয়ন বিষয়টা কি। আমরা একটা উদাহরণের জন্য একটা কমন আয়ন নেই, যেমন আয়রন ইলেকট্রবিন্যাস নিচ্ছি 2s2 2p6 3s2 3p6। ইলেকট্রন কিন্তু আগে 4sকে দিতে হবে, তারপর 3dকে দিতে হবে, কারণ সবাই জানো আয়রন হচ্ছে 26 নম্বর মৌল। এভাবে একটু সময় বেশি যায়, তাই আমরা আসলে এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু লেখা যাবে, বুঝছো? এভাবে লেখা যাবে, কোনো অসুবিধা নেই, কোনো নাম্বার কাটবে না, এভাবে লেখা যাবে 18 20 26। সুস্থিত আয়ন বলতে সেই আয়নটাকে বোঝায়
যে আয়নের লবণ পৃথিবীতে পাওয়া যায়। ফেরাস সালফেট পাওয়া যায় তো, আছে তো ফেরাস সালফেট, ল্যাবেও তো আছে ফেরাস সালফেট, ফেরাস ক্লোরাইড। অত আয়রনের যোজনী 2, এই ধরনের লবণ দ্বিযোজীয় আয়রনের লবণ অ্যাভেলেবল পৃথিবীতে। এটা হচ্ছে সুস্থিত আয়ন। সুস্থিত আয়ন 9 কারা, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন অ্যাভেলেবল। সোডিয়াম ক্লোরাইড মানে তো সোডিয়াম আয়ন। কিন্তু তুমি পৃথিবীতে এইরকম কোনো লবণ দেখাতে পারবে না, তাই এটা সুস্থিত নয়। যে লবণের কোনো অস্তিত্ব নাই পৃথিবীতে সেটাকে সুস্থিত লবণ বলা যাবে না। তুমি ইচ্ছা করলে যে কোনো আয়ন লিখে দিতে পারো নাকি? থাকতে হবে তো এটা পৃথিবীতে। তাই এই ধরনের কোনো লবণ যেহেতু পৃথিবীতে নাই সোডিয়ামের, তাই এটাকে সুস্থিত আয়ন বলা যাবে না। বুঝা গেছে তো সুস্থিত আয়ন কোনটা? যে লবণ প্রকৃতিতে আছে, পৃথিবীতে আছে, যার অস্তিত্ব আছে। ঠিক আছে? না, হবে না, স্বাভাবিক অবস্থায় থাকতে হবে প্রকৃতিতে। ওইভাবে তো তুমি কৃত্রিম মৌলও আছে, তাইলে কি কৃত্রিম মৌলের লবণ কি আছে নাকি? বুঝা গেছে তো? তাই প্রাকৃতিকভাবে থাকতে হবে, পৃথিবীতে অবস্থান করতে হবে, তুমি ইচ্ছে করে বানালে হবে না। ফেরাস আয়ন এটা নিশ্চিত, এটা একটা সুস্থিত আয়ন, কারণ ফেরাস লবণ আছে পৃথিবীতে। সেই অবস্থায় আমি দেখি ডি এর কি, তোমরা তো জানো সবাই এখানে কি হয়। 2+ মানে কি 2টা ইলেকট্রন চলে যাবে। প্রথমত লাস্ট ইলেকট্রন ডিতে দিয়েছ, কোনো সন্দেহ নেই, সর্বশেষ ইলেকট্রন ডিতে গেছে, তাই এটা ডি ব্লক মোল। প্রথম সত্য সে মানছে, হ্যাঁ ডি ব্লক। দ্বিতীয় সত্য, ওর একটা সুস্থিত আয়ন থাকতে হবে। তৃতীয় সত্য, সুস্থিত আয়নের ডি অরবিটাল কি আংশিক পূর্ণ না? দেখো আংশিক পূর্ণ, অর্ধপূর্ণ বলে কোনো শব্দ ব্যবহার করবে না, আংশিক পূর্ণ। সুতরাং আয়রন অবস্থান্তর মোল, নিঃসন্দেহে আয়রন অবস্থান্তর মোল। ক্লিয়ার তো? এই দেখো আয়রন কিন্তু অবস্থান্তর মোল। আচ্ছা, এবার এই সবাই কি অবস্থান্তর? ডি ব্লকের সবাই কি অবস্থান্তর দেখি আমরা। এরপরে আরেকটা প্রশ্ন আসে যেটা তুমি পরবর্তীতেও পাবে। আরেকটা প্রশ্ন যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্কে অবস্থান্তর মোল বলে না কেন? জিঙ্ক মানে দস্তা, জিঙ্কের আরেকটা হচ্ছে দস্তা, অবস্থান্তর মোল বলা হয় না কেন? দেখে স্ক্যান্ডিয়াম ও জিঙ্কে অবস্থান্তর মোল বলা হয় না কেন? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা ক্লিয়ার স্পষ্টভাবে লিখি। ইলেকট্রন বিন্যাস কিন্তু বলতে পারবে না। তো স্ক্যান্ডিয়ামের এই ধরনের কোনো লবণ খুঁজে পাওয়া যাবে না, বইতেও পাবে না, পৃথিবীতেও পাবে না। সারা পৃথিবী ঘুরে দেখবে স্ক্যান্ডিয়াম প্লাস বলে কোনো লবণ নাই। এমনকি স্ক্যান্ডিয়াম 2+ও কোনো লবণ পাওয়া যায়নি। না পেলে কি করবে? মানে এটার অস্তিত্ব নাই, এটা স্টেবল না, সেই জন্য। হ্যাঁ, এটা সুস্থিত না, সেই জন্য ওটার কোনো লবণ পাওয়া যাচ্ছে না। এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল না। আরেকটা জিনিস দেখো, অনেকেই যেটা ভুল করে, অনেকে এই অবস্থায় প্রমাণ করে যে ডি অরবিটাল আংশিক পূর্ণ, এটা অবস্থান্তর না। তুমি এই অবস্থায় অবস্থান্তর কিনা প্রমাণ করতে পারো না, এই অবস্থায় প্রমাণ করতে পারো যে এটা ডি ব্লক কিনা, কারণ লাস্ট ইলেকট্রন দিতে গেলে কি ডি ব্লক। এটা কিন্তু নিঃসন্দেহে এটা একটা ডি ব্লক, কোনো সন্দেহ নেই। কিন্তু অবস্থান্তর কিনা সেটা যাচাই করার জন্য তোমাকে আরও একটা স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে ওর একটা সুস্থিত আয়ন নিতে হবে। আবার সুস্থিত আয়ন মানে এমন আয়ন না ইচ্ছা মতো একটা আয়ন লিখে দিলাম, এই যেমন স্ক্যান্ডিয়াম 2+ লিখলে এই দুইটা চলে যেত, তাহলে এটা কি 3D1, এটা অবস্থান্তর হয়ে যেত। কিন্তু না, সেরকম কোনো লবণ পাওয়া যায়নি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে স্ক্যান্ডিয়ামের একমাত্র সুস্থিত আয়ন হচ্ছে 3+, যেটা কখনো চেঞ্জ হয় না, 3+। সেই অবস্থায় আমাকে দেখতে হবে তার ডি এর কি অবস্থা। এখানে ডি খালি, ডি খালি।
সুতরাং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর নয়, এটা অবস্থান্তর মূল না। তারপর এবার জিঙ্ক দিয়ে চিন্তা করে দেখি, জিঙ্ক দিয়ে পরীক্ষা করে দেখি। জিঙ্কেরটা আমরা সংক্ষেপে লিখতে পারি এভাবে, কোনো সমস্যা নেই। এর সময় বাঁচানোর জন্য কিন্তু এভাবে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। জিঙ্কের যোজনী কত দেখি, তনয় বলতে পারি কিনা। জিঙ্কের যোজনী কত? এক হয়? হ্যাঁ, জিঙ্ক কিন্তু সবসময় 2, এটা কখনো চেঞ্জ হবে না, এটা ফিক্সড। ফিক্সড। এই যে জিঙ্ক সালফেট, তুমি জিঙ্কের যত লবণ দেখো, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, অনেক লবণ তুমি দেখছো। জিঙ্ক সালফাইড, কোনোদিন কি দেখছো জিঙ্কের যোজনী 1? আমরা কিন্তু দেখিনি, সবসময় দেখছি দেখে আসছে জিঙ্কের যোজনী 2, এটা ফিক্সড। জিঙ্কের যোজনী সবসময় 2, ওর দ্বিযোজী ছাড়া অন্য কোনো লবণই নেই, তাই ওর যোজনী একটাই, জিঙ্ক 2+। এখন এই অবস্থা আমরা একটু পরীক্ষা করে দেখি তার ডি অরবিটালের কী অবস্থা। কারণ আমরা জানি বাইরের শেল খালি হবে আগে, ইলেকট্রন আগে বাইরের শেল থেকে যাবে, তারপর ডি থেকে যাবে। আবার ডি থেকে যদি কেউ বের করে দিত তাহলে D8 হয়ে যেত, এটা অবস্থান্তর হয়ে যেত। সাবধান, ইলেকট্রন আগে কোত্থেকে 4s। এই জন্যই বাইরের শেল বাইরে লিখতে হয়। আমি তোমাদেরকে সতর্ক করছিলাম যে 3D বাইরে রাখা যাবে না, আর 3D যদি কেউ বাইরে রাখতো তাহলে কিন্তু ডি থেকে 2টা গেলে এখানে কী হয়ে যেত, D8 হয়ে যেত, এটা অবস্থান্তর হয়ে যেত। তখন না, বাইরের শেল বাইরে থাকবে, 4s খালি হয়ে তারপরে 3D থেকে যাবে। প্রথমত এটি ডি ব্লক, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে, কারণ লাস্ট ইলেকট্রন আমরা ডিতে দিয়েছিলাম। এরপর তার একটা সুস্থিত আয়ন হচ্ছে এটা, অন্য কোনো আয়ন নেই। সেখানে আমরা দেখলাম ডি পরিপূর্ণ, কিন্তু আংশিক পূর্ণ না। এটাতে খালি আর এটাতে কি পরিপূর্ণ, আংশিক পূর্ণ না। সুতরাং জিঙ্ক অবস্থান্তর নয়, জিঙ্ক অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু নয়। ঠিক আছে, এবার তাহলে আমরা এখান থেকে আরও একটা বিষয়ের উত্তর পেয়ে গেছি, আর সেটা হচ্ছে এই যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। ওরা কিন্তু স্পষ্টত ডি ব্লক, কারণ তাদের লাস্ট ইলেকট্রনটা কোথায় গেছে, ডিতে গেছে। ওদের লাস্ট ইলেকট্রন ডিতে গেছে, তাই স্পষ্টত এরা ডি ব্লক, কিন্তু এরা অবস্থান্তর মৌল নয়। তো এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি, সকল ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কিন্তু কিন্তু সকল অবস্থান্তর মৌল, এই যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, তার প্রমাণ হচ্ছে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, এরা কিন্তু ডি ব্লক কিন্তু অবস্থান্তর না, কিন্তু সকল অবস্থান্তর মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। তার প্রমাণ এই যে স্ক্যান্ডিয়াম বাদ দিয়ে টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত, টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত এরা সবাই কিন্তু ডি ব্লক মৌল, আবার অবস্থান্তর। টাইটেনিয়াম থেকে কপার সবাই ডি ব্লক, আবার অবস্থান্তর। এই লিখতে পারবে তো? এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় 2 নম্বরের জন্য আসে, আবার উচ্চতর দক্ষতাকে দিয়ে দেয় যে জিঙ্ককে অবস্থান্তর মৌল বলে না কেন, স্ক্যান্ডিয়ামকে বলে না কেন। তো তোমরা কিন্তু একটা কাজ করতে হবে, প্রথমে অবস্থান্তরের সংজ্ঞাটা দিবে, এখানে অবশ্যই অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা দিবে, এটা না দিলে আবার সুন্দর দেখায় না। অবস্থান্তর মৌল কারা, আগে সংজ্ঞাটা লিখবে সুন্দর মতো, তারপর এটা লিখে দিলে শেষ, স্ক্যান্ডিয়াম। এখন দেখি বলতো এই অবস্থান্তর নামটা কোত্থেকে আসছে? অবস্থান্তর মৌল হয়তো তুমি বলবে যে স্যার হ্যাঁ, যাদের ডি অরবিটাল আংশিক পূর্ণ তাদেরকে অবস্থান্তর বলা হয়। তো অবস্থান্তর শব্দটার অর্থ কি? অবস্থান্তর শব্দের অর্থ হচ্ছে অবস্থার পরিবর্তন, এই যে স্থানান্তর, স্থান পরিবর্তন। অবস্থান্তর অবস্থার পরিবর্তন, কোন অবস্থার পরিবর্তন হয় এখানে? জারণ অবস্থার পরিবর্তন, জারণ অবস্থা।
এদের জারণ অবস্থা, এটার জারণ অবস্থা শুধু 3+, কখনো চেঞ্জ হবে না। এটার জারণ অবস্থা শুধু কি 2+, কখনো চেঞ্জ হবে না। কিন্তু যারা অবস্থান্তর তাদের জারণ অবস্থা চেঞ্জ হয়। দেখো কিভাবে চেঞ্জ হয়। এই যে আমি কপার নিচ্ছি, কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ভুল করা যাবে না, এই সঠিক ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আগে লিখতে হবে। যদি বলো যে দেখাবো যে কপার অবস্থান্তর মূল, ইলেকট্রন বিন্যাসটা আগে লিখবো। এটা নিঃসন্দেহে ডি ব্লক। কপারের দুইটা জারণ অবস্থা আছে, কিউপ্রাস, কিউপ্রিক। এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড আর এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। এখানে কপারের যোজনী 1, কপারের জন্য কিন্তু 1, আর এখানে কপারের যোজনী কত 2, কপার 2, অক্সিজেন 2। এখানে অক্সিজেন 2, কপার কত 1। কিউপ্রাস, কিউপ্রিক দুইটা অক্সাইড আছে। কিন্তু যখন কিউপ্রাস, তখন তার ডি কি হয়, পরিপূর্ণ। কেউ যদি এটা দিয়ে সিদ্ধান্ত দেয় তাহলে কপার কিন্তু অবস্থান্তর নয়। কিন্তু আমরা তো সবাই জানি যে কপার সালফেট, এটা ল্যাবও আছে, কপার সালফেট, কপার অক্সাইড, এগুলো কিন্তু আছে অ্যাভেলেবল পৃথিবীতে। তাহলে কপারের আরো একটা যোজনী আছে, সেটা কি কপার 2+। এটা দিয়ে আমরা যাচাই করে দেখি 3D9, এর ডি কিন্তু আংশিক পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ কারো যদি একাধিক জারণ অবস্থা থাকে, একাধিক জারণ অবস্থার লবণ পৃথিবীতে থাকে, তার মধ্যে যে কোনো একটা দিয়ে প্রমাণ করলেই হবে তার আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে, তাহলে কপার অবস্থান্তর। এই যে কপার সালফেটে কপার 2 না, সবগুলো জানতে হবে না, সবগুলোতে 2 আছে। এই তোমার এরপরে কি স্ক্যান্ডিয়াম, পরে কি টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ক্ষেত্রে 2 হয়, 3 হয়, 4 হয়। এই যে টাইটেনিয়াম অক্সাইড, টিটেনিয়াম অক্সাইড, এই এখানে যোজনী 4, 2, 4 বিভিন্ন হয়। ম্যাঙ্গানিজ তো আরও বেশি। এই যে ক্যামনোফোর, এটা কত +7। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কত 4, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড Mn2 3। আবার তোমার আছে এই 2ও আছে, যেমন ম্যাঙ্গানিজ সালফেট, এখানে কত 2। এই যে বিভিন্ন জারণ মান 2, 3, 4, 5, 6, 7 বিভিন্ন জারণ মান হতে পারে ম্যাঙ্গানিজের, 7 পর্যন্ত হতে পারে, এটা সবচেয়ে বেশি। বিভিন্ন হতে পারে। এই যে যৌগ আছে তো, তুমি তো যৌগ দেখলে বুঝবে যে হ্যাঁ তার জারণ মান বিভিন্ন হতে পারে। তুমি জিঙ্কের কি এমন কোনো যৌগ দেখাতে পারবে যেখানে জারণ মান 2 ছাড়া আর কিছু আছে? নাই। তাই এরা জারণ অবস্থা পরিবর্তন ঘটাতে পারে না, ওদের জারণ অবস্থা ফিক্সড +2, তাই এরা অবস্থান্তর না। এদের জারণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না, কিন্তু এরা জারণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, সেই জন্য এদেরকে কি অবস্থান্তর নামটা দেওয়া হয়েছে। অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, কি জারণ অবস্থা, এই যে জারণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, জারণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এই জন্য এই যে অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্যগুলো দেখো তোমরা ফেজ 3 এর একদম উপরে 5 নম্বরের অপর পৃষ্ঠায় দেখো, 5 নম্বর প্রশ্নের ফেজ 3 এর উপরে। এরা সবাই ধাতু, এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এরা জটিল যৌগ, সামনে আসতেছে কিন্তু জটিল যৌগ। আমি তো তোমাদের 3টা নোট দিয়েছি, এগুলো ছোটো ছোটো, সামনে বড় বড় আরও 2টা আছে। এরা রঙিন যৌগ গঠন করে। তোমরা নিশ্চয়ই অদক্ষেপ দেখছো, অদক্ষেপ। কপারের অদক্ষেপগুলো কি ছিল? লালচে বাদামি, কি বলে লালচে বাদামি ছিল, নীল ছিল, বিভিন্ন কালার ছিল কপার। আয়রনও তো বিভিন্ন কালার ছিল, আয়রন রক্ত লাল, সবুজ, বাদামি। কিন্তু জিঙ্কের কোনো কালার ছিল? জিঙ্ক সাদা। জিঙ্কের অদক্ষেপ ছিল কি সাদা। স্ক্যান্ডিয়ামে কিন্তু কালারলেস অথবা সাদা, এদের কোনো কালার যৌগ নেই। কিন্তু যারা অবস্থান্তর তাদের কালার যৌগ আছে, বিভিন্ন কালারফুল যৌগ গঠন করে। কেন করে সেটাও কিন্তু আমরা দেখব ভবিষ্যতে। এই এবার 6 নম্বরটা দেখো তো, নোটের 6 নম্বরে কি আছে দেখো। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে এতক্ষণ যা পড়ছি তা সকল অবস্থান্তর মূল ডি ব্লক হলেও সকল ডি ব্লক মূল অবস্থান্তর মূল নয় কেন? জিঙ্কে স্ক্যান্ডিয়ামকে অবস্থান্তর। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, উপরে 6 এর উপরে উঠো একটু। আন্ত অবস্থান্তর মূল,
আমরা এতক্ষণ পড়ছি কি অবস্থান্তর। অবস্থান্তর কারা? যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল কি থাকে? আংশিক পূর্ণ। তাহলে আন্ত অবস্থান্তর কারা হবে? যাদের অ্যাপ অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে কি অবস্থান্তর, আর অ্যাপ অরবিটাল আংশিক পূর্ণ থাকলে আন্ত অবস্থান্তর। এখানে আছে তোমাদের নোটের পেজ 3-তে আছে, দেখো। তারপর ল্যান্থানাইট সিরিজ, এই অ্যাপ ব্লক মৌলসমূহকে দুইটা সিরিজে ভাগ করছে, একটা ল্যান্থানাইট একটা অ্যাক্টিনাইট। ল্যান্থানাম থেকে লুটেসিয়াম, একটা অ্যাক্টিনাম থেকে কি লরেন্সিয়াম। এই ল্যান্থানাইট সিরিজের আরেকটা নাম আছে, ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। আন্ডারলাইন করতে পারে, এই যে বিরল মৃত্তিকা মৌল, রেয়ার আর্থ এলিমেন্ট, এটা অবজেক্টিভ আসে। কোনগুলোকে বিরল মৃত্তিকা মৌল বলে? ল্যান্থানাইট সিরিজ, অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত। কেন? কারণ এদের পৃথিবীতে খুব কম এদের পরিমাণ, আবার মাটির উপাদান হিসেবে থাকে, এই জন্য এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলে। আচ্ছা, 6 নম্বরও পারবে। মোটামুটি আমাদের আর মাত্র 2টা, যেটা আগামী ক্লাসে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে অবস্থান নির্ণয় পর্যায় সারণীতে। ঠিক আছে, এটা পড়লে আমাদের এই অংশটা শেষ, প্রথম অংশ শেষ হবে, দ্বিতীয় অংশ শুরু হয়ে যাবে পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে। আর যে সমস্ত কলেজের সেকেন্ড পেপার আছে, আমরা সেকেন্ড পেপার শুরু করব ডিসেম্বর থেকে। এই আমাকে একটু জানিয়ে দেবে আর কি। আর যারা এখনো যুক্ত হয়নি ওদেরকে বলিও গ্রুপে যুক্ত হয়ে যেতে।